গ্রহে আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলোর ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজের অস্তিত্ব থাকতো না, চন্দ্রও না, আমাদের এই সৌরজগতের কোনো গ্রহই থাকতো না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্র মণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে মিটি মিটি আলোক বিন্দু মনে হয়, মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জ্বলে, কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত গ্যাসের ঘূর্ণায়মান গোলা, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের 3টি মাত্রা নিরূপণ করেছেন। তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন। সৌরজগতের নিচে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের চারপাশে যা দেখা যায় তার জন্য নক্ষত্রগুলোর কি কোনো ভূমিকা আছে? আমি আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব। আমাদের প্রথম বাধা অনেক অনেক দিন আগে, 1300 কোটি বছর আগে কোনো নক্ষত্রই ছিল না। কেবল ঘন পদার্থের অদৃশ্য কোনো বস্তু ছিল এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম। ঘন বস্তুর মধ্যাকর্ষণের মধ্যে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয়। কিন্তু এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না, সেগুলো ছিল অনেক বড়। তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুতই নিঃশেষ হয়। সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ঘটে। এগুলোকে বলে সুপারনোভা। দেখুন, আরো একটি সৃষ্টি হচ্ছে এবং এটি চলে যাচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্রগুলো সবকিছু বদলে দেয়। পরে সুপারনোভাস বিস্ফোরিত হয়ে মহাশূন্যে নতুন নক্ষত্র ও গ্রহ আগমনের উপাদান ছড়ায়। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে প্রায় 1300 কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে। আপনার শরীরে রয়েছে এই নক্ষত্রের প্রায় 1 চা চামচ শক্তি। পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তুর অভিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মণ্ডলী সৃষ্টি করে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে। জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে ফেলে। যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয়, তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে। ভয় পাইতেছ?
না হোয়াইট আইবা 500 কোটি বছর আগে গ্যাসের মেঘাচ্ছন্ন আবরণ এবং ধূলিকণার ভেতরে ছায়াপথে ঘটে একটি বিশেষ ঘটনা। সৃষ্টি হয় আমাদের সূর্য। কেবল সূর্য নয়, অন্য তারার মতোই নক্ষত্রমণ্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয়। সূর্যের সমন্বিত গুচ্ছের উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলোর তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই জ্বলতে থাকে। উজ্জ্বল নক্ষত্রগুলো ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জ্বলে। ভর নির্ভর করে কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে। উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নীল বর্ণের, ক্ষুদ্র নক্ষত্রটি লাল। মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি। এবারে নক্ষত্রের শক্তির কথা বলি। সুপারনোভাসের মতো নক্ষত্র বিস্ফোরিত হয়। এসব নক্ষত্রের মাত্র 1% বাচ্চা ভয় পায় তো যেরকম হয়েছে। মহাশূন্যে নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথের গুচ্ছাকৃতিভাবে ছড়িয়ে থাকে। দেখেন তো M11 12 13 M11 12 13 এক বা একাধিক সঙ্গী থাকে। নিচের দিকে দেখুন তো M মনে হয় নিচের দিকে। আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে। সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথাও আসে। আমরা নক্ষত্র মণ্ডলীর সৃষ্টি রহস্য দেখেছি, যা এই গ্রহগুলোর সৃষ্টিতে সাহায্য করেছে। এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল। কিভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে 450 কোটি বছর এগিয়ে যেতে হবে। বসতে চাইলে পরে বসবে না, মহিলা মানুষ। আচ্ছা ঠিক আছে, আব্দুর রহমান এই পাশে দেন তো, আব্দুর রহমান ওই দুইটাই যান আপনি যান যান। আমাদের তারাগুলোর দিকে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ করে। পরীক্ষা করার মতো আমাদের কোনো ভালো নক্ষত্র নেই। তারাগুলো প্রাকৃতিকভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে। পৃথিবীর অনন্ত দূরে সূর্যের কক্ষপথের 3টি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হয়েছে। দেখো এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে। এর নাম করোনা। বাইরের ধাপগুলো ক্রমাগত সৌর হাওয়ায় মিলে গেছে। পৃথিবীর চারপাশে কক্ষপথের দেশগুলো দেখেছেন? ওরা উপগ্রহের পথ দেখায়। এতে কয়েকটি সূর্যের খেয়াল রাখে, কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয়। প্রজন্ম থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বড় বল বলে মনে হয়। দেখো উপরের দিকে তাকাও। এই উজ্জ্বল বৃত্তগুলো সৌরঝড়। এগুলোর নিচে রয়েছে অন্ধকার ও শীতল স্থান, যার নাম সূর্যের দাগ। রোদেলা দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে। কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক। এটি সূর্যপৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত। আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয়। বিশ্ব
বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটি এক ধরনের মিশ্রণ, এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায়। মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ তারের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয়। নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলো ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে। চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয়। কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়ে বড়। সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় 10 লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়। মনে রাখবেন, 10 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। সূর্যের চৌম্বকীয় বিস্ফোরণে প্রচণ্ড ঝোড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে। সৌরঝড়ে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকারও নেমে আসতে পারে। ভাগ্যক্রমে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র প্রায় সব সময় আমাদের রক্ষা করে। এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে। এর ফলে দেখা যায় আলোর প্রভাব। মহাকাশকে আমরা শূন্য ভাবি, কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রভাব। আরেকটি গ্রহ শনি, সেখানেও চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। শনি গ্রহে রয়েছে নিজস্ব আলো। এই রেখাটি পৃথিবী থেকে গেছে। এটি ভয়েজার 1-এর পথ। 1977 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। দু 2004 সালে আবিষ্কৃত হয় সৌরঝড়ের শেষ কোথায়। পঞ্চান্নটি ভাষায় প্রশংসিত ভয়েজার নক্ষত্রমণ্ডলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য। যেখানে যাত্রাপথে নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল, তার চারপাশ ঘিরে ভয়েজার তার যাত্রা অব্যাহত রাখে। সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায়। কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল নয়। বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কি ঘটে? প্রায় 500 কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে। তখন সূর্য হয়ে উঠবে এক প্রকৃত দানব। প্রায় সব তারকার জীবনের শেষ ভাগে এমনই হয়। এটি পৃথিবীর বহিরাবরণ। ভয় নেই,
অনেকদিন পর মানুষ হারিয়ে যাবে, অথবা আমরা কেবল কল্পনাই করতে পারি। সূর্যের ভেতরেও পরিবর্তন হবে। সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্যভাবে বড় হবে। শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভস্ম ছড়িয়ে পড়বে। জন্ম নেবে নতুন নক্ষত্র, নতুন গ্রহ, সম্ভাবনাময় নতুন জীবন। শ্বেত বামন নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীতল হয়ে মিলিয়ে যাবে। পৃথিবী কি শব্দ? তো আমরা কিভাবে এত সব জেনেছি? অতীতে এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে নির্ণয় করেছেন। নক্ষত্রপুঞ্জের মধ্যে কালপুরুষ ও অন্যান্য নক্ষত্রের কিভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তা জেনেছেন। এখন আপনিও জানবেন এবং দেখবেন। কালপুরুষ নীহারিকা। অশ্রুকণার আকারে গ্যাস ও ধূলিকণার মেঘগুলো শিশু তারার মতো দুলছে। সৌরজগতের সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায়। এসব শিশু নক্ষত্র ঘিরে থালার মতো যারা আছে তারা এক সময় গ্রহে পরিণত হবে। এখনো নক্ষত্রপুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয়। 400 কোটি বছর আগে সূর্যের গুচ্ছেরও এমনই হয়েছে। নক্ষত্রপুঞ্জের মধ্যে এগুলো কৃত্তিকা। আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন, এগুলো 7 বোন বা সপ্তর্ষি নামে পরিচিত। নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে। তারকাগুলো তাদের জীবন শেষে বেরিয়ে আসে। এগুলোর মধ্যে যে তারাটি সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডলীকৃত নীহারিকা। নক্ষত্রের অন্তঃস্থল, যা একটি পূর্ণবয়স্ক জলহস্তির ওজনের মতো হয়, সে যেন ইতিমধ্যেই শ্বেত অংশে আবৃত হয়েছে। বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনোদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে, হয়তো পৃথিবীর মতো গ্রহ। অথবা এটি কোনো সামগ্রী তৈরিতে যে সহায়ক হতে পারে, বিজ্ঞানীরা সম্প্রতি তা আবিষ্কার করেছেন। এটি গ্লিস 229, লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয়। কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড়ই অদ্ভুত। একে বলা হয় বাদামি বামন। নক্ষত্রমণ্ডলীর মতো বাদামি বামনগুলো অসংখ্য।
তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গলিত হাইড্রোজেন নির্গত হয় না। বাদামি বামন আবিষ্কৃত হওয়ায় বাবার সাথে শুয়ে বসো। বাবার সাথে ঘুমিয়ে থাকো, চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকো। চেয়েও মহাজাগতিক পরিবার বৈচিত্র্যময়। কে জানে এরপর কি ঘটবে। কিন্তু এখনকার মতো আমরা ঘরে ফিরে যাচ্ছি। একটি তারা বেছে নিন তো, যে কোনো তারা, খুব কাছ থেকে দেখুন তো। এর রং কি বলতে পারেন? এটি কি সদ্যজাত নাকি পুরনো? আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো সুপ্রাচীন অনেক তারা আছে। আমরা নক্ষত্র সম্পর্কে অনেক জেনেছি। না ওরা খেলা যাবো লাফি মেরে পড়ে দেবো অনেক লোক খুব পা দেবো না দুটা কি সব কি এর ভিডিও করতেছো হুদাই এগুলা সারতার বা তুমি এদিকে কি দেখাইবে এই সাইডে বেশি কথা তোমরা তুমি